This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন থার্ড আই। আমরা একটা জিনিস দেখলাম, গতকাল মুখ্যমন্ত্রী বললেন যে এখন থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে মানে অনুদান বাড়িয়ে 1,10,000 টাকা করে দেওয়া হবে। অথচ বহু সরকারি কর্মচারীদের কাছ থেকে অভিযোগ শুনছি সরকার দিয়ে দিচ্ছে না, দান খয়রাতি বাড়িয়ে যাচ্ছে। এই দান খয়রাতি বাড়িয়ে যাওয়া বা খেলা মেলা উৎসবে কি হয়? আসল তো ডিএ দিতে হবে। ডিএ কতজন পান? রাজ্যের মাত্র 2% কর্মী, মাত্র 2% মানুষ ডিএ পান। আর বহু মানুষ তারা কিন্তু বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদের ডিএ তো ছেড়েই দিন, কোথাও কোথাও পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এসবও নেই। তাদের কথা ভাবছেন না। তারা ভাবছেন তারা ডিএটা কবে পাবেন। ডিএ নাকি তাদের হকের টাকা। ডিএ মানেটা কি জানেন? মহার্ঘ ভাতা। ভাতা এটা কিন্তু মানে ভাতা সরকার চাইলে দিতেও পারে, নাও পারে। আইনি কচকচি চলছে সুপ্রিম কোর্টে, তার ভেতরে ঢুকবো না। কিন্তু ডিএ না দিয়ে এই যে সরকারি অনুদান বাড়িয়ে দেওয়া দুর্গাপুজোয়, এটা কতটা যুক্তিযুক্ত সেটাই আলোচনা করব আজকের থার্ড আইতে। দেখুন, সরকার চাইলে সব কিছু পারে। সরকার কন্যাশ্রী দিচ্ছে, সরকার রূপশ্রী দিচ্ছে, সরকার সবুজ সাথী দিচ্ছে, সরকার স্বাস্থ্যসাথী দিচ্ছে, 93-94টা প্রকল্পে সুবিধা দিচ্ছে মানুষকে। কিন্তু 2% মানুষকে তারা ডিএ দিচ্ছে না। এটা একটা সত্যি মানে চিন্তাজনক ব্যাপার। 2% মানুষ আগে না 98% মানুষ আগে, এটা তো ভাবতে হবে সরকারকে। মানে সরকারি কর্মচারী যারা আছেন তারা চাইছেন 2% মানুষের কথাই আগে ভাবা হোক, তারপর 98%-এর কথা ভাবা হবে। এটা কতটা মানে মেনে নেওয়া যায় এটা আপনারা স্থির করুন, এ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস নিশ্চয়ই বলার আছে, এই যে দুর্গাপুজোর অনুদান এটা বাড়িয়ে কি হয়, এ নিয়ে আমরা গত বছরও একটা অনুষ্ঠান করেছিলাম পুজোর আগে, এবছর আরও একবার করতে হচ্ছে। দেখুন, মানে পশ্চিমবাংলার শহরতলি এবং গ্রামগঞ্জে বহু পুজোতে ততটা বৈভব নেই, জৌলুস নেই, তাদের টাকা পয়সার অর্থের অভাবের কারণে। কারণ তাদের কাছে বিজ্ঞাপন আসে না, তাদের কাছে মোটা মোটা চাঁদা আসে না, মোটা মোটা পয়সা নিয়ে ব্যবসায়ীরা এগিয়ে আসে না। ফলে সেই পুজোগুলো বেশ খানিকটা জৌলুসহীন, ম্যাড়ম্যাড়ে লাগে। সেই পুজোগুলোর জৌলুস ফিরিয়ে আনতে বাংলার শ্রেষ্ঠ উৎসবকে শ্রেষ্ঠতম করে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। যাকে সেই উদ্যোগ তার নিয়েছেন, কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, তবে মানে খারাপ লাগলেও কিছু লোক সেই অনুদানটা গ্রহণ করেন। এই অনুদানের ফলে কি হয়? দুর্গাপুজো কমিটির বাজেট বাড়ে। বাজেট বাড়লে কি হয়? বাজেট বাড়লে তারা মূর্তিতে আরও বেশি খরচ করেন, প্যান্ডেলে আরও বেশি খরচ করেন, আলোর ঝলকানি আরও একটু বাড়ে। এই যে পুজোর সাথে সারা বছর যারা জড়িয়ে থাকেন, ধরুন যারা দুর্গা ঠাকুরের অস্ত্রশস্ত্র বানান, তারা যারা জামা কাপড় বানান, তারা যারা মূর্তি বানাচ্ছেন, তারা এই থেকে শুরু করে রং তুলি ইত্যাদি সব কিছুর ব্যবহার বাড়ছে। এবং এই বাড়ছে বলেই বাজারে কিন্তু টাকা আসছে। যে টাকাটা মুখ্যমন্ত্রী খরচ করছেন এই অনুদান বাবদ, সেই টাকার অনেকটাই ফিরে আসছে জিএসটি হয়ে। কারণ রং কিনতে জিএসটি, দুর্গা ঠাকুরের জামা কাপড় কিনতে জিএসটি, তারপরে লাইটে জিএসটি, আলোয় জিএসটি, সব কিছু, প্যান্ডেলের কাপড়ে জিএসটি ইত্যাদি ইত্যাদি সব কিছুতেই জিএসটির মাধ্যমে সরকার অনেক টাকা ফেরতও পেয়ে যায়। তাই মানুষের টাকা মানুষকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এটা বড় কিছু না। কিন্তু বড় একটা ব্যাপার আছে যেটা নিয়ে আমাদের দুশ্চিন্তা হচ্ছে। আমি আর প্রসঙ্গত আলোচনা করছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে এই যে কলকাতার বড় বড় পুজো কমিটিগুলো আছে, প্রায় 100টার কাছাকাছি পুজো কমিটি আছে, যাদের কারুর বাজেট 1 কোটি টাকার কম নয়। তাদেরও কি এই অনুদানটা প্রয়োজন? তাদেরও কি 1,10,000 টাকার প্রয়োজন? এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখুন, এই যাদের বিগ বাজেটের পুজো, যাদের বড় বড় পুজো, মোহাম্মদ আলী পার্ক,
তারপরে দমদম পার্ক, এইসব বড় বড় যে পুজোগুলো, তাদের তো কোটি কোটি টাকার বাজেট। চেতলা অগ্রণী, এরকম বহু ক্লাব আছে যাদের কোটি কোটি টাকা বাজেট। তারা কেন এই 1,10,000 টাকা নেবেন? তারা তো সবিনয়ে এটা ফেরত দিতে পারেন। সজল ঘোষ যে পুজোটা করেন লেবুতলায়, সেখানে তিনি অনুদান নেননি গতবার, বা তিনি নেন না। ঠিক আছে, ভালো কথা, তার পুজোতে অনেক অর্থ আসে বিভিন্ন বিজ্ঞাপন থেকে, বিভিন্ন ব্যবসায়ীরা তাকে আর্থিক সাহায্য করেন, তিনি নিচ্ছেন না। এই দৃষ্টান্ত তো বাকিরাও, সুজিত বোস পুজো করেন, ফিরহাদ হাকিম পুজো করেন, তারাও তো এই পুজোগুলো একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারেন, যে তারাও অনুদানের টাকা ফিরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এই টাকাটা আপনি ফেরত নিন, আপনি আমাদের মানে শুভ চিন্তা করে অনুদান দিচ্ছেন, আমরা 11 টাকা মাত্র নিচ্ছি পুজোর চাঁদা হিসেবে, এইখান থেকে আমরা 11 টাকা নিচ্ছি, বাকি 1,10,000 টাকার মধ্যে 1,09,990 টাকা ফেরত দিয়ে দিন। তা তো তারা দেন না। কেন দেন না? এই 1,09,990 টাকা যদি ফেরত দেয়, তাহলে তো আরও বেশ কয়েকটা পুজো এই অনুদানের আওতায় আসতে পারে, আরও কিছু মানুষ উপকৃত হতে পারে। এইরকম দৃষ্টান্ত সুজিত বোস, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এরা দিচ্ছেন না কেন? কেন দেন না এইরকম উদাহরণ? তারা তো জনপ্রতিনিধি, তাদের তো কোটি কোটি টাকা বাজেট, কেন তারা করেন না এসব? কেন হাত পেতে নেন এই 1,10,000 টাকার মতন অনুদান? আপনাদের তো মানে চায়ের খরচও সম্ভবত ওঠে না এই টাকা দিয়ে, তাহলে কেন নেন? এই প্রশ্ন তো থাকবেই। কিন্তু এই যে অনুদান দেওয়া হচ্ছে, এই খয়রাতিটা কতটা ঠিক কতটা বেঠিক, এটা নিয়ে তর্ক আছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষের হাতে টাকা পৌঁছক, সেই টাকা মানুষ খরচ করবে, সেই টাকা আবার সরকারি কোষাগারে ফিরে আসবে। এটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব। নোবেল লরিয়েট তিনি তার তত্ত্ব অনুযায়ী বলেছেন। অমর্ত্য সেনও একই কথা বলেছেন। কিন্তু কিছু লোক আছেন যারা সবসময় বাগড়া দেন। এবার পুজোর অনুদান নিয়েও কিন্তু একটা মামলা হবে, কেউ না কেউ করবেন, বিকাশবাবু তো বসেই আছেন, মামলা হবে পুজোর অনুদান আটকানোর জন্য। কিন্তু পুজোর অনুদান আটকে লাভটা কার হচ্ছে? ধরুন পুজোর অনুদান দেওয়া হলো না, যে পুজোগুলোর বাজেট 50,000, 60,000, 80,000, 1 লক্ষ টাকা, তারা এই 1 লক্ষ টাকায় কতটা ভালো পুজো করতে পারবেন? কতটা ভালোর থেকেও বড় কথা, কত মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দেবে? অর্থাৎ ধরুন 1 লক্ষ টাকা যাদের বাজেট, আমি ধরে নিচ্ছি কথার কথা, তাদের মূর্তির দাম যদি 20,000 টাকাও হয়, সেটাও তারা দিতে পারবে না। যদিও 20,000 টাকায় দুর্গা মূর্তি পাওয়া যায় না কোথাও, তবুও ধরে নিচ্ছি সেটাও তারা দিতে পারবেন না। ফলে পুজো আয়তন কমে আসবে, পুজোর আয়োজন কমে আসবে, এবং বহু মানুষ তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হবে। ধরুন যে মানুষটা 20,000 টাকার মূর্তি বেচে 500 টাকা প্রফিট করতেন, সে মানুষটাই যখন 70,000 টাকার মূর্তি বেচবেন, তিনি তো আরও বেশি প্রফিট করবেন, 5,000 টাকা প্রফিট করবেন। সেই 5,000 টাকা দিয়ে তিনি কি করবেন? তার ছেলে মেয়ের জন্য পুজোর জামা কাপড় কিনবেন। পুজোর জামা কাপড় কিনলে সেই জামা কাপড়ের দোকানদার উপকৃত হবে। জামা কাপড় বিক্রেতা যে প্রফিটটা করবে, সেটা থেকে তিনি বাজারে যাবেন, জিনিসপত্র কিনবেন, পুজোয় একদিন মাছ খাবেন, একদিন মাংস খাবেন। সবজিওয়ালারা, প্রান্তিক মানুষেরা উপকৃত হবে। সেই প্রান্তিক মানুষ উপকৃত হওয়ার পর সেই টাকা চলে যাবে কৃষকদের কাছে, কৃষকরা ফসলের দাম পাবে। ফলে এটা একটা চেন, এটা একটা রোটেশন। এই রোটেশনে চলতে থাকলে পশ্চিমবঙ্গের থাকার ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা এখনও ভেঙে যায়নি। বামেদের যে ভ্রান্ত অর্থনীতি ছিল, সেই অর্থনীতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে নতুন একটা অর্থনীতির প্রবর্তন করেছিলেন প্রথমবার সারা দেশের মধ্যে, এবং এটা যে চূড়ান্ত সফল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে কয়েক লক্ষ কোটি টাকা সরকার, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তারপরেও কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে? তারপরেও কি স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে গিয়েছে? তারপরেও কি সবুজ সাথী বন্ধ হয়ে গিয়েছে? না, হয়নি। কেন হয়নি জানেন? সরকার এই রোটেশনের মাধ্যমে তাদের যে টাকা, সেই টাকাটা ঘরে ফেরত আনছেন, প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে, তারা কেনাকাটা করছেন। কেন্দ্রীয় সরকার যতই চেষ্টা করুক যে পশ্চিমবঙ্গকে টাইট দেবো, পশ্চিমবঙ্গবাসীকে টাইট দেবো, তাদের বাড়ির ছাদ দেবো না, তাদের রাস্তা করবো না, 100 দিনের টাকা দেবো না, কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা করেননি। তিনি 100 দিনের টাকাও চালিয়ে গিয়েছেন, লোকের বাড়ির ছাদও করে দিচ্ছেন। কয়েক হাজার বাড়ির ছাদ হয়ে গেছে, আরও কয়েক হাজার বাকি আছে। লক্ষাধিক বাড়ির ছাদ করার প্ল্যান নিয়েছেন তিনি। ফলে পশ্চিমবাংলার অর্থনীতি কিন্তু সচল আছে। সচল এই কারণে আছে, কারণ মানুষের কাছে তারা টাকা পৌঁছচ্ছেন, সেই টাকা মানুষ খরচ করছে, সেখান থেকে ট্যাক্স আদায় হচ্ছে, সেই ট্যাক্সের টাকায় সরকার আবার নতুন করে খরচ করছে। একমুখী না, এটা কিন্তু দ্বিমুখী, অর্থাৎ দুদিকে চলাচল করা যান যে একই রাস্তার মধ্যে, সেই রকম ব্যাপারটার মতো। একমুখী রাস্তা না, ওয়ান ওয়ে না।
যে সরকার শুধু নিয়েই যাবে, দেবে না। যেমন কেন্দ্রীয় সরকার শুধু নিয়েই যাচ্ছে। দেখুন তারা ইনকাম ট্যাক্স নিচ্ছে, তারা জিএসটির অর্ধেকটা নিচ্ছে, তারা কাস্টমস থেকে নিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় সেস বসিয়ে টাকা নিচ্ছে, কিন্তু ফেরতটা দিচ্ছে কি? এই একমুখী রোজগার সরকারের, এটা চললে সরকারের অর্থনীতি ভেঙে পড়তে বাধ্য। আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করব, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। এই থার্ড আইতে আমরা আলোচনা করছি সরকার ডিএ দিচ্ছে না, অথচ পুজোর অনুদান বাড়িয়ে যাচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত? প্রথমেই বলেছি 2% সরকারি কর্মচারী আছে, তাদের জন্য 98% লোককে রাজ্য সরকারের বঞ্চনা করা উচিত না সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার যে একমুখী ট্যাক্স নিচ্ছে, অর্থাৎ তারা শুধু ট্যাক্স নিয়েই যাচ্ছে, কি দিচ্ছে সরকার আমাদেরকে, কি দিচ্ছে সেটাও তো দেখতে হবে ভেবে। এই যে সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, এবং সেই টাকাটাও দিচ্ছে না। জিএসটির টাকা, যেটা হকের টাকা, পাওনা টাকা, একটা কোনো জিনিস 100 টাকার জিনিস কিনলে তাতে যদি 18 টাকা জিএসটি হয়, তার 9 টাকা কেন্দ্রীয় সরকারের, 9 টাকা রাজ্য সরকারের। টাকাটা প্রথমে পুরোটাই চলে যায় কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার সেই 18 টাকা থেকে 9 টাকা রাজ্য সরকারকে ফেরত দেয়। সেই 9 টাকা রাজ্য সরকারকে ফেরত দিচ্ছে না। সেটা জমতে জমতে আজকে কয়েক লক্ষ কোটি টাকা হয়ে গেছে। শুধু এই টাকাটা দিয়ে দিলেই সোনার বাংলা গড়া হয়ে যায়, শুধু এই টাকাটা দিয়ে দিলেই। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা দেবে না। কেন্দ্রীয় সরকার আটকে রাখবে যাতে বাংলার মানুষ, তার মানে পশ্চিমবঙ্গ সরকার যে উন্নয়নটা করছে সেই উন্নয়নটা যাতে পশ্চিমবঙ্গ সরকার পৌঁছতে না পারে, বহু প্রকল্পে যেন কাটছাট করতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিকল্প রাস্তা বার করে নিয়েছেন। তিনি কিন্তু উন্নয়নটাকে থামিয়ে দেননি। যে প্রকল্পগুলো চালু হয়েছে সেই প্রকল্পগুলোর একটাও বন্ধ হয়নি। যে 94টা প্রকল্প আজকে আপনারা দেখছেন, সেই 94টা প্রকল্পের প্রত্যেকটি প্রকল্প চালু আছে। বরং প্রতি মাসে 2 মাসে অন্তর আমরা দেখতে পাচ্ছি নতুন করে প্রকল্প তিনি অ্যাড করছেন। কি ম্যাজিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা জানি না। কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়া সত্ত্বেও তিনি যে উন্নয়নমূলক প্রকল্পগুলো চালু রেখেছেন, এর জন্য তো স্যালুট করতেই হয়, বাহবা দিতেই হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বাহবা তো ছেড়ে দিন, বদনাম করতে নেমে পড়েছেন কিছু লোক। যে খেলা মেলা উৎসব হচ্ছে, এইভাবে দান খয়রাতি হচ্ছে, সরকারের কাজ কিছু হচ্ছে না। অনেকেই বলছেন তাদের এলাকার রাস্তাঘাট খারাপ, অনেকে ছবি পাঠাচ্ছেন যে এগুলো দেখুন। এই রাস্তাঘাটগুলো বর্ষার সময় প্রতি বছর খারাপ হয়। আমি আজকে হাইওয়েতে গিয়েছিলাম, গতকাল আমি হাইওয়েতে গিয়েছিলাম। সেই হাইওয়েতে গিয়েও দেখছি ন্যাশনাল হাইওয়ে রাস্তা কোনো জায়গায় ভেঙে চুড়ে একদম উঁচু নিচু হয়ে আছে। তো বর্ষা পিচের প্রধান শত্রু হচ্ছে জল। সেই জল লাগলে কিন্তু পিচ খারাপ হবেই, এবং দুর্গাপুজোর আগে যুদ্ধকালীন ভিত্তিতে তা মেরামতো হয়ে যায়। হয়তো 100% হয় না, কিন্তু হয়। তবুও আমি বলছি যে রাজ্য সরকারের কিন্তু এইসব দিকে নজর দেওয়া উচিত। যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ড্যামেজটা হচ্ছে, সেই ড্যামেজটা কিন্তু যুদ্ধকালীন ভিত্তিতে তৎপর হয়ে সেটাকে বন্ধ করা উচিত। আর এবছর যে অতিরিক্ত বর্ষা হচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়, তার ফল তো সবাই আমরা দেখছি। অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছি না। ফলে মানুষের মনে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছে। সেই ক্ষোভ যখন হচ্ছে, সেই মুহূর্তেই 1,10,000 টাকা ঘোষণা করায় কিছু মানুষ তেলে বেগুনে জ্বলে উঠেছেন।
জ্বলাটাই স্বাভাবিক, যাদের জ্বলা অভ্যেস তারা জ্বলবেনি। তবুও আমি বলবো যে এই 1,10,000 টাকা অনুদান ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত একটা ভালো কাজ করেছেন, কারণ এই টাকাগুলো সরাসরি মানুষের কাছে যায়। অনেকে বলেন না ক্লাবগুলো মদ খায়, মাংস খায়, ইত্যাদি করে, ক্লাবগুলোকে এভাবে অপমান করবেন না। যারা কোনোদিন ক্লাব করেননি, যারা ক্লাবের সংগঠন জানেন না, যারা ক্লাবগুলোর সংবিধান জানেন না, তারা এই ধরনের মন্তব্য করবেন না। এই যে টাকাগুলো সরকারি অনুদান আসে, তার পাই পয়সা খরচার হিসেব ক্লাবগুলোকে, পুজো কমিটিগুলোতে দিতে হয়, পাই পয়সার হিসেব দিতে হয়। অতএব যারা এইসব বলে মানে আত্মতৃপ্তি বোধ করেন তারা করুন, কিন্তু এইভাবে ক্লাবগুলোকে অসম্মান করবেন না। ক্লাবগুলোই কিন্তু পাড়ার মানে একতা রাখার ভিত্তি। একসময় ছিল, মাঝখানে ভেঙেও গিয়েছিল, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি ক্লাবগুলোই কিন্তু পাড়ার মানুষকে এক করে রাখে। বিপদে আপদে ক্লাবের ছেলেরাই ছুটে যায়, তাদেরকে অসম্মান করার অধিকার কারণ নেই। কিন্তু যে কথা আমি বলতে গিয়ে আটকে গেলাম সেটা হচ্ছে যে এই যে বড় পুজোগুলো, অন্তত শখানেক পুজো আছে যেগুলোর বাজেট 1 কোটি টাকার ওপরে, সেই পুজো কমিটিগুলো এই যে টাকাটা তারা পাচ্ছেন 1,10,000 টাকা, সেই টাকাটা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কেন ফেরত দিয়ে দিচ্ছেন না? বরং তার সাথে আরও কিছু টাকা জুড়ে 5 লক্ষ টাকা আপনারা দিতে পারেন না? যাদের পুজোর বাজেট 1 কোটি, 2 কোটি, 10 কোটি পর্যন্ত, তারা কি 5 লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে ফেরত দিতে পারেন না? নাকি সেই সদিচ্ছা নেই? নাকি এই 1,10,000 টাকাও আপনাদের দরকার কোটি টাকার পুজো? আমি জানি না এইগুলো কেন করেন না, এবং এটা করার একটা ট্রেন্ড যদি চালু হয়, বড় পুজো কমিটিগুলো যদি এই ট্রেন্ড চালু করে যে তারা যত টাকা পেলেন তার থেকে আরও কিছু টাকা মিলিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ফেরত দিলেন, তাহলে কিন্তু এই ত্রাণের ক্ষেত্রে মানুষের কাছে দ্রুত ত্রাণ এবং আরও ভালো ত্রাণ পৌঁছানো সম্ভব হবে। তারা এক্সাম্পল সেট করতে পারেন এক্সাম্পল সেট করতে, কিন্তু তাদের সদিচ্ছা নিয়ে আমাদের কাছেও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। তাদের এই মানে 1 কোটি টাকার পুজো, 2 কোটি টাকার পুজোয় 1,10,000 টাকা নেওয়া নিয়ে মানুষের মনেও প্রশ্ন জাগছে, তাহলে হয় কি সেই টাকা দিয়ে? পুজোর সময় অনেকেই রাস্তা বন্ধ করে দেন, রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে মানুষের অসুবিধে হয়, সেইগুলো তারা দেখেন না। তারা পুজোর বৈভব নিয়ে ব্যস্ত, কেউ বুর্জ খলিফা বানাচ্ছেন, তো কেউ তাজমহল বানাচ্ছেন, তো কেউ আবার লালকেল্লা বানাচ্ছেন। সেসব বানান, কিন্তু মানুষের অসুবিধে না করে বানান। মানুষকে বিপদে ফেলে দিয়ে এই রকম বুর্জ খলিফা বানানো, লালকেল্লা বানানোর যৌক্তিকতাটা কি? এগুলো তো পুলিশকে দেখতে হবে। পুলিশ যদি এইরকম দেখতে পায়, পরের বছর থেকে সেই পুজোগুলো যাতে অনুমোদন না পায়, সেটাও মুখ্যমন্ত্রীকে দেখার অনুরোধ করছি। মানুষকে অসুবিধায় ফেলে কোনো পুজো চলতে পারে না। তারপরে এই যে পুজোর কার্নিভাল এখন সারা বিশ্বে একটা জায়গা করে নিয়েছে। এতেও মুশকিল কিছু লোকের, যে পুজোর কার্নিভাল করছেন, এটা তো সারা বিশ্বের কাছে একটা গর্বের বিষয় হওয়া উচিত, কিন্তু কিছু লোকের তাতেও আপত্তি। তো আপত্তি যারা করার তারা আপত্তি করবেনই, আর পুজো যেমন চলছে সারা বাংলায় সেভাবেই চলবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ বিকেলে প্রবীর প্লাসের একটা বিশেষ অনুষ্ঠানে, যেখানে আমরা দাবি করতে চলেছি আর কি, যে শুভেন্দু অধিকারীকে কেন ভারতরত্ন দেওয়া হচ্ছে না, এই নিয়ে আমরা একটা প্রশ্ন করতে চলেছি আজকের প্রবীর প্লাসে। দেখতে ভুলবেন না। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।